রাখাটা মানে অবাঞ্ছিত বা একঘরে করা হয়েছে। তো অবশ্যই এটা সেনা সদর থেকে করা হয়েছে, যেহেতু এটা আমরা ধারণা করতে পারি যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজেই হয়তো বা এই কাজটা করেছেন, কারণ তার অজান্তে এই কাজ হওয়ার কথা নয়। আমরা আমাদের সঙ্গে আছেন লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হাসিনুর রহমান, তিনি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের একজন ভাই, সহযোদ্ধা, যাই বলুন, অত্যন্ত কাছের লোক। তার কাছ থেকে আসলে জানবো যে প্রকৃত ঘটনাটা আসলে কি। হাসিনুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি যদি আমাকে বলেন যে আসলে তিনি কখন জানতে পারলেন যে আসলে তাকে এই পিএনজি করা হয়েছে। বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে অভিনন্দন। আসলে ভাই, এটা খুব দুঃখজনক ঘটনা। সাধারণত রাজনৈতিক যারা থাকে দল, তারা সেনাবাহিনীর উপরে নির্যাতনটা করে। বর্তমানে সরকার, এই মানে আন্তর্জাতিক সরকার, ইন্ডিয়ার সরকার, মানে ডক্টর ইউনূসের অধীনে সরকারের কারণে এই জিনিসটা কাম্য না। আপনি সেনাপ্রধানের কথা বলছেন, আমি সেনাপ্রধান বলবো না। সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন, ডেপুটি মিনিস্টার হলেন ডক্টর ইউনূস এবং প্রেসিডেন্ট। সুতরাং এই দুজন দায়ী। এই দুজনের অনুমতি ছাড়া যারা ওয়াকার এটা করার কোনো অধিকার রাখে না। সোনা পরিষ্কার সবটা কথা। এখন জবাব দিতে হবে তাদেরকে। আমি মনে করি এই পিএনজি হওয়ার পিছনে কারণ আমরা 7-8-10 দিন থেকে শুনতেছি রিউমার। এই রিউমারটা গতকাল আমরা পরিষ্কার হয়ে যে আসলে হয়েছে ব্যাপারটা। উনি চোখের চিকিৎসা নেওয়ার জন্য গেছিলেন, মেডিসিন আনতে, উনি পরিষ্কার হন। জিনিসটা নিয়ে ধোঁয়াশা ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যে প্রথম যে 5 তারিখে শেখ হাসিনা চলে গেল, তারপরে কিন্তু আমরা রাতেবেলা রাত 12টা-1টা পর্যন্ত ছিলাম ডিজিটাল গেটের সামনে আয়নাঘরে সবাইকে মুক্তি দেওয়ার জন্য। এই তখন উনি আমাদের নেতৃত্বে ছিলেন, ব্রিগেডিয়ার হাসান নাসির, মারুফ জওয়ান, আমরা অনেকেই ছিলাম, অনেক অফিসার ছিলাম, অন্যান্য সংস্থার লোকরাও ছিলেন। এইটা তাদের ক্ষোভের কারণ। আপনাকে ভাবেন, আজ ওই রাত থেকে, ওই ক্ষোভ থেকে, ওই দিনটা যদি আমরা না দিতাম, এই লোকদের আমরা ফেরত পাইতাম না। যারা এই গুণ চেতনা ধারণ করেন তারা কখনোই ফেরত দিত না। বাঁচার একমাত্র পথ মেরে ফেলা। আজকে আমি আইসিটি গিয়েছিলাম, আমাদের সেনা অফিসার থেকে ডাকা হচ্ছে, তারা তথ্য দিচ্ছেন, কিন্তু তারা কেউ স্বীকার করতেছে না। দেখেন অবস্থাটা, তারা কেউ স্বীকার করতেছে না যে আমার সময় হয়েছে, না আমি জানি না, এই আর যারা প্রবণতা। আলটিমেটলি কি হবে? এই যে অনৈতিক কাজটা হইতেছে, এটা সেনাবাহিনীর উপর পড়বে। আজমি, জেনারেল আজমি বলার পরে 4 জন ডিজি থেকে সরানো হয়েছে, অবসর দেওয়া হয়েছে। অবসরের পরও 1 বছর থাকে এলপিআর, এরা সবাই দেশ ছাড়া হয়েছে। এখন তো জেনারেল ওয়াকার বলবো না, এরা বেসিক্যালি তাদের এডজুয়েন্ট জেনারেল ব্রাঞ্চ, এরা দায়ী। কারণ ব্যক্তিগত মনে করি ওয়াকার এটা করার কথা না। তার সাথে আমরা সবসময় প্রথম থেকে বলে আসছি, 2টা অফিসার অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে এই আমাদের কর্মকাণ্ডে এবং সবকিছু বাধা সৃষ্টি করতেছে। তারা মনে করে ফৌজদারি কার্যবিধি, না বলছি, ফৌজদারি কার্যবিধি সব বেশি তারা বুঝে, আইন কানুনটা সব বুঝে। আমি প্রথম থেকে বলতেছিলাম, ভাই 3টা অফিসার দাও আইনাগারের সাথে সংযুক্ত, যাতে অন্য অপরাধ অফিসার যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যারা সত্যিকার অপরাধী তাদেরকে তুমি সুপর্দ করো। তারা এটা করে নাই, তারা বলে আমরাই বিচার করবো। এত বড় হেরন থাকলে তো সমস্যা। যা যে জিনিসটা এই অফিসারের লোকে মূলত একটা কমান্ড্যান্ট এএসইউ, আর্মি সিকিউরিটি ইউনিট। আমি ব্যক্তিগত মনে করি ডিজিএফআই এখন ইনভলভ নাই এসব অপকর্মে। আর্মি সিকিউরিটি ইউনিট ব্রিগেডিয়ার জেনারেল শামস অতি আস্থাভাজন লোক ওয়াকারের। আর ডিএমআই, আমি শুনলাম ডিএমআই সেলিম আজাদ, 3 জন আছেন ব্রিগেডিয়ার জেনারেল, মানে বন্ধু মানুষ, এই 3 জনই চালাচ্ছেন। ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, ডিএমআই শামস, এই 2 জন হলো বাইরের, ভিতরের। এদের বুদ্ধিতে উনি চলেন, যা বলেন আপন মনে বিশ্বাস করে উনি কাজ করেন। আর উনি মনে রাখতে পারেন যে কাজটা উনি করছেন, এতে হাসান নাসির হিরো হয়ে গেছে, সেনাবাহিনী ভিলেন হয়ে গেছে, পরিষ্কার। পিএনজি একটা জিনিস, এটা সেনাবাহিনীর কেন কোন সংস্থার জন্য বৈধ না। একমাত্র ফরেন মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স তারা ব্যবহার করে বিদেশির জন্য। আমি স্বাধীন দেশের নাগরিক, আমি তো স্বাক্ষর দিয়ে ঢুকছি, ট্রেনিং করবো, পেনশন পাবো। আমার পেনশন হরণ করার ক্ষমতা কারো নাই। আমি যতদিন জানি হাসান নাসির আদালতে যাবেন এবং আমরা প্রেস মিটিং করবো, পরিষ্কার বলবো। করা না, এই কাজটা যারা করছে তাদেরকে অপরাধী বলে সেনাবাহিনীর দণ্ড দিতে হবে। এটা উদ্যোগ করলে আমরা মানবো না। যারা এই সেনাপ্রধানকে বারে বারে বিতর্ক করতেছেন, এই 2টা অফিসার
ডিএমআই মানে ব্রিগেডিয়ার সেলিম আদাত আর ব্রিগেডিয়ার শামস, এই দুইটা অফিসার সেনাবাহিনী প্রধানকে চরম বিরক্ত করতেছেন, চরম বিপদে ফেলতেছেন একের পর এক। তারা কয়জনের চাকরি ভাই বলেন তো, আবার বেশি বোঝে আইন কানুন? এখন একের পর এক টান, এখন একটা টান দিবে, একটা পর একটা বাইরে হবে। এখন আমরা সর্বোচ্চ ক্ষমতাধারীর কাছে আমরা যাবো, হাসান নাসির যাবেন, আমরা সহযোগিতা করবো, আমরা ন্যায় বিচার চাইবো। যারা এই কাজ করছেন সেনাবাহিনীকে বিতর্ক করছেন, আমি বলি না অকার, সমগ্র সেনাবাহিনীকে বিতর্ক করে ফেলছেন। আজকে দেখেন পুরো ফেসবুক হাসান নাসির কাণ্ড নিয়ে লজ্জা লাগতেছে আমাদের, সেনাপ্রধান সেনাবাহিনী লজ্জা লাগতেছে না? প্রচুর রিটায়ার অফিসার আজকে আমাদের ইংরেজি সব কি করবেন? তো কি করে অপেক্ষা করো, স্যারই করবেন, তারা আমার চেয়ে জ্ঞানী, মানে খুব লজ্জার ব্যাপার। তারপর দেখেন না, এখন আমার একটা প্রশ্ন যে এই পিএনজি করতে কি সইটা কার লাগে, মানে অনুমতি কার লাগে? এটা কি সেনাপ্রধানের হলেই হয় নাকি এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হয় বা ইউনূস সাহেবের কাছে পাঠাতে হয়? ভাই সেনাপ্রধানের তো কোনো ক্ষমতাই নাই, পিএনজি করাটাই সম্পূর্ণ অবৈধ। এটা সেনাবাহিনী কেন কোনো সংস্থার জন্য বৈধ না, এটা রং প্র্যাকটিস করছে রাজনীতিবিদরা। কিন্তু মানে এই পিএনজি এটা আসলে সইটা কার আছে, মানে এটা সইটা আমি যতটুকু জানি ডিপিএস ব্রিগেডিয়ার র্যাঙ্কের, সে একটু মনে হয় গরিবসী করতেছিল, ধৈর্য ধরতেছিল বা একটু বোঝানোর চেষ্টা করতেছিল। বাট আমি মনে করি এটা নির্বুদ্ধিতার কাজ হয়েছে, যে করছে, যার পরামর্শ করছে, সেনাবাহিনীকে কলঙ্কিত করে ফেলছে। আগামীকাল থেকে ছাত্র থেকে শুরু করে মনে করে গতকাল আমরা ছিলাম সারাদিন ওই জুলাই ঐক্যের সাথে অনেক কথাবার্তা হয়েছে। আগামীতে এটা নোংরামি পর্যায়ে যাবে। আমরা বাংলাদেশ থেকে কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতাম না, বাংলাদেশ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতাম না, সেনাবাহিনী মনে করতাম গর্বের জায়গা, সার্বভৌমত্বের প্রতীক। এখন আমরা যদি বলা শুরু করি, না বলে তো আমাদের উপায় নাই, পিঠ থেকে গেছে। এই অনিয়ম মানা যাবে না। আমার মনে হাসান নাসির স্যার যা বলবেন তাই আমরা মানবো। আমি ওনাকে এই একটা লক্ষ্য বলবো, বাংলাদেশের কোন একটা জেনারেল বা কেউ একটা বলুক হাসান নাসির সম্বন্ধে অনৈতিক ব্যাপার, এই না এই অনিয়ম সে করছে। সে একটা খারাপ অফিসার, একগুঁয়ে অফিসার, বা চরম সব দেশপ্রেমিক, এর কোনো চ্যানেল নাই। বহু চ্যানেল আছে আমাদের অনৈতিক সুবিধাবাদী। হাসান আমি ভাই পদদিন বাহিনী অফিসার, আমার কিন্তু আর্টিলারি অফিসারের সাথে যায় না, কখনোই যায় না। তারা খুব ক্যালকুলেটিভ। বাট বিশ্বাস করেন আমরা ঝগড়াঝাটি করি, হাউ মাউ গাও করি, বাট ওই নাসির স্যারের সাথে আন্ডারস্ট্যান্ডিং মিলে একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্মে আছে। আমি হাসিন গ্যারান্টি দিয়ে বলতেছি এই লোকটার মতো সৎ এবং ধার্মিক এবং ওই নীতিপরের লোক বাংলাদেশ আর্মিতে নাই। এই লোকটাকে যদি দেশ কাজে লাগাইতো, দেশ অন্য জায়গায় চলে যাইতো। কিন্তু এই প্রথম আমরা বললাম না, আমরা ওই আয়নাঘরের গেট থেকে আমাদের উপরে খেপে উঠছে এই সেনাবাহিনী। বলতে আমি বুঝবো, আমি ওয়াকারকে তেমন দোষারোপ করি না, বাট সে একটা নিরীহ হলে তো হবে না, নিরীহ হলে তো হবে না, দায় নিতে হবে তো। যেখানে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, আপনি তাকে কেন দোষারোপ করতেছেন না? তার অনুমতি ছাড়া তো এটা হয় না বলে আমি মনে করি। অবশ্যই তার অনুমতি লাগবে তোর ভাই। এখন জিনিসটা নিয়ে এত পেঁচাইছি, এত লোকজন এত নোংরা কথা বলছে। আমি যেন ওয়াকারকে বলছি, ভাই তুমি আমাকে বলো ওয়াকার হাসান নাসির সম্বন্ধে একটা নেগেটিভ পয়েন্ট বলো, আমি ছেড়ে দেবো তার সঙ্গে। বলতে পারে নাই, আমাদের কাছে ডকুমেন্ট, দেখাও ডকুমেন্ট। আমি একজন মাসুদকে বলছি, দেখাও কি বলতে চাচ্ছ তোমার হাসান নাসির সম্বন্ধে, আমার কাছে আছে, দেখাও। দেখাতে পারে নাই ভাই, এটা চ্যালেঞ্জ করছিলাম। ডিজিএফআই, এডজুনেন্ট জেনারেল, ডিপিএস, নাম কুটশো, এরা গাদ্দার পিছনে সেনাবাহিনী ধ্বংস করার জন্য ওদের করে রাখছে। আচ্ছা, হাসান নাসিরের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমি একে বলি। আপনি তো অবশ্যই বললেন যে তিনি অত্যন্ত সৎ এবং সাহসী। এটা হচ্ছে যে এই হাসান নাসির সাহেব তিনি ছোটন, গং, ফরাদ মাজাহার এবং পিনাকি ভট্টাচার্য এরা সহ ইউনূসকে 5 বছরের মিশনে নেমে তাদের সবচেয়ে তার গুরু হচ্ছে খলিলুর রহমান, নিরাপত্তা উপদেষ্টা, এবং এই খলিলুর রহমানকে নিয়ে চায় জেনারেল ওয়াকারকে একটা বিপদে ফেলতে, সেনাবাহিনীর রক্ষে ফাটল ধরাতে। আমি গতকালকে কনক সরা টকশো আপনাকে দেখাই, সেখানে কি বলেছেন এই হাসান নাসির সাহেব। ব্যাপারে কি করণীয় এটা অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিবে। নিরাপত্তা উপদেষ্টা উনি দেশে ফিরলে উনি ব্যবস্থা নিবেন, বা উনি যেখানে আছেন ওখান থেকেও প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন। তো এখানে আপনি দেখলেন যে একটা মানে দাবি করতেছেন হাসান নাসির যে একটা প্যারালাল সরকার হয়েছে, যে ইউনূস সরকার একটা, সেনাবাহিনী একটা। এখন তিনি বলতেছেন যে তার এই পিএনজি নিয়ে তিনি কথা বলবেন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে, নিরাপত্তা উপদেষ্টা দেশের বাইরে আছেন, দেশে ফিরলে। এখন এগুলো করে তিনি বিভেদ সৃষ্টি করতেছেন না? কারণ তিনি তো কথা বলা উচিত সেনাবাহিনীর প্রধানের সঙ্গে, তিনি কেন নিরাপত্তা উপদেষ্টার কাছে যাবেন? ভাই শুনেন, আমাদের আর্মিতে যার যত সিনিয়র র্যাঙ্ক থাকুক
ডেটা কমিশন যে সেই কিন্তু সবসময় সম্মান দেয়। আমার কিন্তু ওয়াকার কখনো বলে নাই হাসিন, সবসময় স্যার বইলা যথাযথ সম্মান দিয়ে কথা বলছেন। আমি এই জিনিসটা বলবো ওয়াকারে আছে, কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়? ওয়াকারের সাথে কিছু দুষ্ট লোক আছে, আমাদের আরো কিছু অফিসার আছে, রিটায়ার্ড অফিসার, তারা ভুল করে গাইড করছে, রাতের উদ্দেশ্য নিয়ে করছে। এবং এগুলো করে হয়েছে কি, আরো কিছু দেখবেন রাওয়াত আরো কিছু ঘটবে, বিকজ এদেরকে আমরা ছাড় দিবে না স্যার, কেউ কোনো অফিসারে মেনে নিতে পারতেছে না। মিথ্যা তথ্য দিয়ে হাসিনাকে যেভাবে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, সভাপতি তো আব্দুল হক, আমাদের ফ্যাসিবাদ বিরোধী একজন, আমরা ওনাকেও সন্দেহ করি, খোলা পরিষ্কার, উনিও বন্ধ করে একদম গোড়া, ওনাকে সন্দেহ করে পরিষ্কার করে দিলাম, কেউ ছাড় পাবে না। সে পৌঁছে যাবে, দেখেন উনি তো যারা কি বলে অনেক হক, উনি তো চ্যালেঞ্জ করেন নাই, মোস্তাফিজ যা অপমান করছে ওনাকে উনি চ্যালেঞ্জ তো করেন নাই, বাট উনি তো ক্ষতিগ্রস্ত আবেদন করছেন। এবার আবেদন করে আমরা তাকে একটা জানি না আমি কি, তারপর এটা বলবো যে যারা এই অনিয়ম করছেন সেনাপ্রধানকে অপমানিত করার জন্য, আমি সেনাপ্রধানকে এখন আমি সম্মান করি, এইভাবে ইনস্টিটিউশন এই দুষ্ট কাটা লোক তাকে নষ্ট করতেছে, এবং তার উচিত এদেরকে মানে বের করে দেওয়া। সোজা কথা। আমি একটা বলি ভাই, হাসান আসিফকে আমি বহুদিন ধরেছি, সে পিনাকির সাথে তার কাছে নাম্বার পিনাকির নাই, ছোটনের নাম সে শুনছে কিনা জানি না, দেখেও নাই, পরিষ্কার। এবং হাস্যকর, আপনারা তো সবাই আমাদের চিনে, আমরা কি কাগজ গেছি রাস্তায় নামার জন্য আমাদের চিনে, এখন তো হাসান নাসিরের দুনিয়া চিনাই দিচ্ছেন। এখন কে ছিলেন হাসান নাসির আজকে 24 ঘন্টায়, আগামীকালে দেখেন কি হয়, আদালতে যাবো, বিভিন্ন জায়গায় আমরা যাবো। বিব্রত কোনো সেনাবাহিনী লজ্জা লাগে, এই সেনাবাহিনীর গর্বের জায়গা ছিল, সেনাবাহিনী বিপ্লবের সাথে ছিল, এই ওয়াকারের সেনাবাহিনী বিপ্লবের সাথে ছিল। দুষ্ট কাটার লোকের আমরা দুষ্টতম শাস্তি দিলে অসুবিধা নাই, আমার কত অপরাধ স্বীকার করেন, দণ্ডটা পড়ে। আপনি যদি দায় সারা কাজ করেন, না করি নাই, এসব কিন্তু চলবে না। আর একটা এটা করে ভাই, এটা করে সেনাবাহিনীকে একদম মানে একদম আর পোষাই দিলেন, সোজা কথা। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, যেহেতু আপনি ওটার সঙ্গে জড়িত, সেটা হচ্ছে যে কিছুদিন আগে সেনাবাহিনীতে চাকরিচ্যুত, যে 15 বছর চাকরিচ্যুত এরা একটা আন্দোলন করে, এবং সেই আন্দোলনের নাকি পেছনে এই হাসান নাসির জড়িত। সেই সঙ্গে হয়তো আপনি থাকতে পারেন। হাসান নাসির নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামে একটা প্রতিষ্ঠান খুলে, সেখানে এই সেনা সদস্য যারা চাকরির জন্য আন্দোলন করতেছে তাদেরকে উৎসাহ দেয় আন্দোলন করার জন্য, এবং এই কারণে সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যদিও সেনাপ্রধান বলতেছে যে আমরা 800 বেশি লোককে চাকরিতে পুনর্বহাল করেছি, তারপরেও ষড়যন্ত্র করে তারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়। এই ভাই আমি একটু বলি, ব্যাপারটা ওইটা না, একটা হলো সেনাবাহিনী অফিসার, একটা হলো সেনা সদস্য। হাসান নাসির স্যার এই ক্ষতিগ্রস্ত অফিসারদের ডাকলেন, আসো তো রাজপথে যাইও না, মিলিটারি অফিসার থাকো। আমাদের শর্ত হলো যে সত্যিকারের অপরাধী, ইনসেন্স, নারী কেলেঙ্কারি, অর্থ কেলেঙ্কারি আমরা ওন করবো না। তাদের অ্যাডমিশন নেওয়া হয়েছে, নিয়ে আমরা এটা অ্যামোডতে দিছি। কিন্তু কিছু অসৎ অফিসার অতিরিক্ত সুবিধা নেওয়ার জন্য, বিকজ সেনাপ্রধান সব কাজ হ্যান্ডেল করতে পারেন না, ওরা উপরে হলেন গিয়া মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার আছেন, প্রধান আছেন, প্রেসিডেন্ট আছেন। তো আমরা গেছিলাম কমিশন, এই কমিশনটা নিয়ে গুল লাগাইছে কর্নেল হক, হাতে আরো কিছু অফিসার। আলটিমেটলি আমরা তাও মেনে নিয়েছি, সেনাপ্রধানের আদেশ নির্দেশ সব মেনে নিয়েছি। এখানে একটা ভুল হয়েছে, এনডিসির কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল শাহিন, লেফটেন্যান্ট শাহিন, তাই সে হলো এনডিসির কমান্ডেন্ট, তাকে টাস্কিং করা হয়েছে। এনডিসির কমান্ডেন্ট তো সেনাবাহিনীর অধীনে না, বুঝলেন ব্যাপারটা, সে হলো কি মিনিস্টার অফ ডিফেন্সের অধীনে। এইখানে খাইছে পেস্কি। এই চিঠি দেওয়ার পরে তখন এই পার্টি যখন সেনাবাহিনী প্রধান সবাই মোটামুটি প্রায় 150 মতো অফিসারে রিকমেন্ড করছেন, বাকিটা ফেজ বাই ফেজ হবে। আমার বলছে আমি সাইন করে দিছি, আমি ওই জায়গায় সাইন করে দিছি। আমাদের কষ্ট হলো কিছু ভাই, আমরা তো বরখাস্ত, আমাদের একটা পেনশন, অনেকে 3 প্রমোশন তার সিভিলের মতো, আমরা তো সিভিল না, আমরা আর্মি, চাইলে তো পাবো না। এত কিছু করে রাজনীতি করেন। তারপরে এই সমস্যা নিয়ে তার প্রেস মিটিং কইরা, প্রেস ব্রিফিং করছে, মিনিস্টার অফ ডিফেন্স আবেদন দিতে, সব প্রেস কিভাবে আটকে গেছে। কষ্ট পড়লো কার? সেনাপ্রধানের। দেখা গেল হাসান নাসির। হাসান নাসির কিছু জানে না, হাসান নাসির খুব মনে কষ্ট পাইছে, হাসান নাসির খুব মনে কষ্ট। আমার তোমার নেতৃত্ব মানলা, ওই আর্টিলারি বেশি এক দোয়া, এই জন্য তার পছন্দ হয় নাই। কারণ হক তো এখানে আবেদন করতে পারবে না, তার নামে তো অনেক প্রশ্ন আছে,
জেলা মোস্তাফিজ পরিষ্কার ভাবে বলছে কর্নেল হক খণ্ডাতে পারে নাই। তারপর কি হয়েছে, এই সৈনিকদের সমস্যা, সৈনিকদের ব্যাপারে কিন্তু আমি ইয়ারে বলছি, আমাকে যখন যারা হকার কথা বলে আমি বলছি সৈনিকদের কথাগুলি শোনো, অ্যাপ্লিকেশন নাও, একটা প্রত্যয়নপত্র লেখো, যাহা লিখিয়ে সত্য বিরোধী, মিথ্যা বললে অতিরিক্ত দণ্ড হবে। হি এগ্রিড, সে করতেছে। এর মধ্যে কয়েকটা অফিসার এদেরকে অর্গানাইজ করছে। রাতে আমি যখন ডিজিএফআই আমাকে লিঙ্ক দেয়, কিছু জানেন? আমি বললাম না তো, খবর নিয়ে দিয়ে ঘটনা খারাপ, রাজপথে নামবে, চেকপোস্টে যাবে। ডিজিএফআই আকসার, তাকে আমি বলছি, আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, সবার কাছে ধমকাইছি, খবরদারি কাজ করবো না, তাহলে কর্নেল তাহারের মতো সৈনিক অফিসার মারামারি এখানে নাম বাদ দিয়ে তোর বিপদে করবা। কোন অফিসার নিষেধ করছি, তারপরেও 2টা অফিসার 3টা অফিসার গেছে। এবং প্রেস ক্লাবে যে গন্ডগোলটা হয়, কান্নাকাটি করে সৈনিক, একটা অফিসার ছিল, আমাকে বলে স্যার এই জিনিস, তার একটা পত্র দেন। কিসের পত্র? স্যার যাদের 8 জনকে ধরে নিতে কেন দিব, আমি তোর মধ্যে নাই, তোমাকে আগেই বলছি কেন তুমি গেছো, তুমি কেন গেছো? সে বলে আমাকে ডিজিএফআই যেতে বলছে। কোন ডিজিএফআই তোমার যেতে বলছে? দেখেন অবস্থাটা কিভাবে টুইস্টিং করে, ডিজিএফআই গায়ে বদনাম দিচ্ছে, লেফটেন্যান্ট ইফতেখার। আমি তুমি কি জানার আগ্রহটা বলছো না? না বলো তো, পাঠাইছি তো, কোন ডিজিএফআই বলছে আমারে বলো? বলতে পারে না। অর্থাৎ পুরো জিনিসটা বদমাশি করতেছে, সামান ইজ প্লেইং রোল। এই ইফতেখার মাঝখানে বলছে যে আমাকে কর্নেল বানাই ফেলছে, আমি র্যাঙ্ক লাগাচ্ছি। অর্থাৎ মানে সামবডি ডিজিএফআই নোংরামি করতেছে, আমি এখনো বিশ্বাস করি। ইট ইজ অ্যাবসলিউটলি ডিএমআই এবং এসইউ কমান্ডেন্ট। দিন অনেক আছে, কোথায় যাবে তাদের সার্ভাইভাল ডিফিকাল্ট। আজকে যত গন্ডগোল গিট্টু লাগতেছে সব এদের জন্য, এবং এরা আর্মিকে সেভ করতে যাচ্ছে। এই আর্মিকে সেভ করা যাবে না, যে অপরাধ তারা করছে, যে আগস্ট বিপ্লবে তারা ফায়ারিং করছে, এই সেভ করতে পারবে না। তো এখন তাদের না বলার জন্য দেখবে অনেক অফিসার ক্ষতিগ্রস্ত হবে, অনেক অফিসার জানেই না ভাই, এরা ক্ষতিগ্রস্ত হবে এই না আসতে নিয়ে। আজকে যেমন হামিদের সাথে আমার কথা হয়েছে, যে ভাই স্যার এই অবস্থা, আমি তাই তো হবেই, তোমরা তো কেউ স্বীকার না করে দোষ তো পড়বেই। এই অবস্থা হবে সত্যিকারের অর্থে। এত কথা হলো আপনাদের বুঝতে হবে। একটা অভিযোগ আছে যে এই আপনারা এই নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস, এর আগে ছিল জাস্টিস ফর কমরেড, আপনারা 5 তারকা হোটেল অনুষ্ঠান করেন, এই টাকা আপনারা পান কোথায়, এত খরচ? আচ্ছা, কে বলছে 5 তারকা হোটেল করে? এটা বলুন তো আমারে। কোন সারার পুত, কোন মায়ের অবৈধ মায়ের জন্ম হবে যে মাতার চোখ বলছে? আমি এই অপর ফোরাম বলতেছি না, আমি কোন 5 তারকা হোটেল না, কোন 5 তারকা হোটেল না। আমি তো থাকি সব জায়গায়। আমরা প্রেস ক্লাবে ধরে 14,000 টাকা ভাড়া যায়, কখনো সিঙ্গারা কম বিস্কুট দিই, আমরা সম্পূর্ণ বাজেট থেকে 37,000 টাকা, আমাদের এখনো মানে 40,000 টাকা আছে। কোন 5 তারকা হোটেল তারা কোনো তৈরি নেই। 5 তারকা হোটেলে কোথাও যারা রাখবো, থিঙ্ক ট্যাঙ্ক বানিয়ে কথা বলছে, আমরা তো করি নাই। আমাদের ডাকে আমরা শুনি, চলে আসি, আমি সব দলে যাই। আমরা এই নেক্সাস থেকে 5 তারকা হোটেল প্রশ্নই আসে না। এই বদমাশি করতেছে ডিএমআই, সেই নির্বাচন সরকার হাসিনার বিরুদ্ধে, এটা তার বিপক্ষে যাবে। কোন 5 তারকা হোটেল গেছে কে বলতে পারবে? অনেক অনুষ্ঠানে হয় 5 তারকা হোটেল। আজকে আমার ইউএস এমবাসি দাওয়াত ছিল, ঠিক যাইনি আমি। কালকে একটা 5 তারকা হোটেল দাওয়াত আছে আমার, আমি যাবো না। আমি এগুলো পছন্দ করি না। এবং হাসান নাসির আমার চেয়ে বেশি রিজিট, আমার চেয়ে রিজিট। আমি ইনফ্যান্ট্রি অফিসার, আর্টিলারি অফিসার মানার কথা না। আমি কেমনে ধরে মানতে আমি জানি, তুমি একটা সৎ, এক বই যা বলছে তাই মানে, এবং সততার মধ্যে থাকে, দেশকে খুব ভালোবাসে। এইটাই হলো ওয়াকার বন্ধের সমস্যা। ওয়াকারের কোনো সমস্যা নাই, আমি এখনো বলতেছি ভাই, ওয়াকারের কোনো সমস্যা নাই। সমস্যা হলে তার 2 স্টাফ আর 2 জন জেনারেল আছে অবশ্যই। আপনি দেখেন না, বলতেছে তিনি একসময় কল্যাণ পার্টি করতেন, তারপরে বিএনপি করেন, এখন জামাত করেন। এবং সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে হাসিনার দামি নির্বাচনের সময় যে কিছু দল করতেছিল যে দামি নির্বাচনকে বৈধ দেওয়ার জন্য, যেমন বিএনএম, বিএসএফ, তৃণমূল, বিএনপি, তিনি নাকি এই বিএনএম এ যোগ দিয়েছিলেন সেই হাসিনার দামি নির্বাচনের সময় 7 জানুয়ারি 2024। ভাই আমি তো তখন বিএনএম না করলাম, তো জানি কি কি করতেছে। জানেন ইব্রাহিম আমি তো বড় বদমাইশ, আর ওই তামিল ইসলাম জয়, জানেন ইব্রাহিম বড় বদমাইশ। এই বদমাইশ লোকটা অনেক লোক ডুবাইছে, তার সাথে নারী সম্পর্ক নিয়ে আত্মনাতে চলে আসছে। সে তলে কথা বলে মিষ্টি মিষ্টি, এদিকে এনএসএল কথা বলে, ডিজিএফএল কথা বলে, হাতানাতে দেখছে, বের হয়ে এসে এবার এই আমি সরে আসি, ওনারা থাকা যাবে না। তারপর বিদেশে যাওয়া, তামিল ইসলাম জয়, অন্যান্য জেনারেলরা গেছেন, অন্যান্য অনেক অফিসার গেছেন। তাহলে হক জান নাই, কর্নেল বলে না কেন মন্ত্রী বানাইতে হবে ও বিএনএম এর সাথে? কর্নেল কোন একটা প্রোগ্রাম করছে 5 আগস্টের আগে, ইভেন লাস্ট প্রোগ্রাম 2 আগস্ট বিশাল একটা আয়োজন করছে, আমরা প্রথম ওইটা করে সে পাগল হয়ে গেছে, ডিজিএফআই আমার ভেবে গেছে।
সব অনুষ্ঠান করছে ডিজেফের অনুমতি নিয়ে কর্নেল হক। আমার